আমার মনে হয় প্রেক্ষিতটা স্বচ্ছতার দিক থেকে আরেকবার বলা ভালো। এই যে তথাকথিত চিট ফান্ড বা বেআইনি আর্থিক প্রতিষ্ঠান, এগুলি সাধারণত দু ধরনের হয়। এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান তারা আপনাদের বলতে পারে যে আমার কাছে আপনার টাকা জমা রাখুন, আমি অনেক বেশি সুদের হারে আপনাকে 3 বছরের পর থেকেই টাকা ফেরত দিতে শুরু করব, কারণ বাজারের যা সুদের হার তার থেকে অনেক অনেক বেশি আপনি পাবেন। এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেন কারা? রাজ্য সরকার না, অনুমোদন দেন ভারত সরকারের শিল্প বিষয়ক যে মন্ত্রক আছে তার অধীনে যে কোম্পানি নিয়ামক রাজ্যে থাকেন, নিজাম প্যালেসে তার অফিস কলকাতায়, তার কাছ থেকে এরকম কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান যদি এই কাজ করতে চায় প্রথম অনুমোদন নিতে হয় তার কাছ থেকে। তারপরে দ্বিতীয় অনুমোদন লাগে, যেহেতু এরা টাকা নিয়ে বেশি সুদ দেবে বলছে কিছুটা ব্যাংকের মতো, তাই দ্বিতীয় অনুমোদন লাগে ভারতের রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, এবং এদের ওপর নজরদারি করার দায়িত্ব দেওয়া আছে ভারতের রিজার্ভ ব্যাংকের, এবং এদের বন্ধ করতে পারে ভারতের রিজার্ভ ব্যাংকই। এর মধ্যে আমি বলতে পারি যে সঞ্চয়িতা বলে একটি চিটফান্ড এক সময় ছিল, তারা এই ধরনের চিটফান্ডের মধ্যে পড়ে। আরেক ধরনের চিটফান্ড আছে বা বেআইনি আর্থিক প্রতিষ্ঠান যারা বলে আমার কাছে টাকা জমা রাখুন, আমি এটা ফেরত দেব খুব সুন্দর একটা জায়গায়, আপনাকে বাড়ি তৈরি করার জমি দিয়ে বা ফ্ল্যাট করে, মানে টাকা আমি ফেরত দেবো টাকাতে নয়, আমি ফেরত দেবো আপনাকে কোনো একটা সম্পত্তির মাধ্যমে, সেটা খুব আকর্ষণীয় হবে। সারদা গোষ্ঠী এই দ্বিতীয় শ্রেণীর আর্থিক প্রতিষ্ঠানে পড়ে। এদের অনুমতি দেয় কে? রাজ্য সরকার না, ওই আবার একই ভারতের যে শিল্প বিষয়ক মন্ত্রক আছে তার অধীনে এখানে যে কোম্পানি নিয়ামক আছে তার কাছে প্রথমে অনুমতি নিতে হয়। তারপরে দ্বিতীয়বার অনুমতি নিতে হয় এখানে ভারতের রিজার্ভ ব্যাংকের কাছে নয়, সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে একটা প্রতিষ্ঠান আছে, তার কাছে দ্বিতীয়বার একে অনুমোদন নিতে হয়। তাদের নজরদারি করার দায়িত্ব দেওয়া আছে সেবিকেই, তাকে বন্ধ করতে পারে সেবি। হচ্ছে আমি এটা বললাম কারণ মাঝে মাঝে আমি লক্ষ্য করছি যারা এখন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলেন এইগুলো তো হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, তা বামফ্রন্ট সরকার কেন অনুমোদন দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, ওই ধারে কাছে বলেন আর কি। জানেন না এটা অনুমোদন কারা দেয়? প্রশ্ন আমি নিজেই জিজ্ঞেস করছি। তাহলে কি রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই? আমি মনে করি আছে, এবং আমি দেখাচ্ছি যে বামফ্রন্ট সরকার সেই ভূমিকাটা কিভাবে পালন করেছিল এবং বর্তমান সরকার কোথায় সেটা পালন করেনি। কি ভূমিকা রাজ্য সরকারের আছে তা হচ্ছে এই ধরনের চিটফান্ডের হাতে যদি আপনি প্রতারিত হন, মানে এই সময় টাকা ফেরত দেবে বলেছিল দেয়নি, বা এই সময় জমি দেবে বলেছিল দেয়নি, প্রতারিত হয়েছেন বলে যদি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ আপনি করেন প্রতারিত হয়ে, সেটা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে মানে পুলিশ দপ্তরকে করতে পারেন, অথবা অর্থ দপ্তরকেও করতে পারেন। যে মুহূর্তে লিখিত আমরা সেই চিঠি বা প্রতিবেদনটা পাবো, অভিযোগটা পাবো, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে। কারণ প্রতারণাটা হচ্ছে এমন একটি অপরাধ যেটা ভারতের ফৌজদারি দণ্ডবিধিতে পড়ে, এবং আইন শৃঙ্খলা সংবিধানে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। তাই রাজ্য সরকার সেই প্রতারককে গ্রেপ্তার করতে পারে, প্রতারক বা প্রতারকদের গ্রেপ্তার করতে পারে এবং তার সম্পত্তিটাকে আটক করতে পারে, এবং তারপরে মহামান্য উচ্চ ন্যায়ালয় কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে বলতে পারে যে আপনি একজন মাননীয় বিচারপতিকে যদি দায়িত্ব দেন, আমরা তার মাধ্যমে এই সম্পত্তিগুলো বিক্রি করব ধরে, এবং টাকাটা ফেরত দেবো যারা প্রতারিত হয়েছে তাদের কাছে। লক্ষ্য করুন বামফ্রন্ট সরকার সেই কাজটা করে। আমার মনে পড়ছে 1981-82 সালে
প্রথম বামফ্রন্ট সরকারের আমলে, তখন ডক্টর অশোক মিত্র রাজ্যের অর্থমন্ত্রী, সেই সময় একটু আগে বলছিলাম সঞ্চয়িতা বলে এই ধরনের একটা চিট ফান্ড তারা মানুষকে এরমভাবে প্রতারণা করেছিল। কিন্তু সুবিধা ছিল যে তার প্রতারিত হয়েছে বলে অভিযোগ লিখিত পাওয়া গিয়েছিল এবং বামফ্রন্ট সরকার, প্রথম বামফ্রন্ট সরকার সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে, গ্রেপ্তার করে এই প্রতারককে এবং তার সম্পত্তিও মহামান্য ন্যায়ালয়ের কাছে গিয়ে বলে সেই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটা করে। তারপর সব চুপচাপ হয়ে যায়। এবং আমার মনে পড়ছে 1992-93 সাল নাগাদ, তখন তৃতীয় বামফ্রন্ট সরকার, তখন অর্থ দপ্তরে আমাদের দায়িত্বটা দেওয়া হয়েছে, আবার এই ঘটনা ঘটে এবং যে সংস্থাগুলি করেছিল তাদের নাম হচ্ছে ভেরোনা, ওভারল্যান্ডস, এইরকম নামে। এখানেও সুবিধা ছিল, আমরা লিখিত অভিযোগ পেয়ে গেছিলাম যে আমি প্রতারিত হয়েছি, আমরা প্রতারিত হয়েছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমার মনে আছে 100 জন এরকম প্রতারকদের গ্রেপ্তার করি, সম্পত্তিগুলো আটক করি এবং আটক করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহায়তা আমরা নিই। ওদের সংস্থাগুলি সহায়তা নিতে হয়, কারণ রাজ্যের বাইরে মাঝে মাঝে নিয়ে যায় তারা। এবং নেওয়ার পরে একটু নম্রতার সঙ্গে বলি যে বামফ্রন্ট সরকার, তৃতীয় বামফ্রন্ট সরকার, রাজ্য সরকারগুলির মধ্যে প্রথম যারা আমরাই জনস্বার্থের মামলা কলকাতা উচ্চ ন্যায়ালয়, কলকাতা হাইকোর্টে করি যে আমরা এই সম্পত্তিগুলো মহামান্য বিচারপতিকে যদি আপনারা দেন, কাউকে নিযুক্ত করেন, তার মাধ্যমে এগুলো নিলাম করে বিক্রি করে টাকাগুলো ফেরত দেব। সেই মামলায় আমাদের জয় হয়, ঐতিহাসিক জয়ই আর কি। যতদূর ধারণা এই তথ্যগুলো কলকাতা হাইকোর্টে আছে, এটা রাজ্য সরকারের কাছে থাকে না, কেউ যদি খোঁজ দেন পেয়ে যাবেন। এই সবটাই প্রায় খুব খেটে এরা কাজ করে, ওই রাজ্য সরকারে কোনো অর্থ খরচ করতে হয়নি, ওই সম্পত্তিগুলো ধরে তাকে নিলাম করে মূল টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিসও করা যায় এই সময়, তা হচ্ছে একটা আইন কেন পাশ করা যাবে না যে এই ক্ষতি শুরু হওয়ার আগেই তাকে থামানো, তাকে নিবারণ কেন করা যাবে না? এই চিন্তা মাথায় রেখেই আমার মনে আছে 2003 সালে আমরা কতগুলি রাজ্য সরকার মিলে ঠিক করি যে আমরা আমাদের বিধানসভায় এরকম একটা আইন পাশ করব, করে অবশ্যই যেহেতু এটা অর্থের বিষয়, মানে অর্থ বা ব্যাংক বা এই ধরনের বিষয়গুলি কেন্দ্রীয় তালিকাভুক্ত, তাই মহামান্য রাষ্ট্রপতির আবার অনুমোদন লাগে। আমরা 2003 সালে রাজ্য বিধানসভায় সেটা গৃহীত হয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাই রাষ্ট্রপতি অনুমোদনের জন্য, কিন্তু অনুমোদন আসে না। বারবার বলা হয় আপনারা এইখানটা একটু পরিবর্তন করুন, ওইটা পরিবর্তন করুন, করতে করতে আমরা সমস্ত কথা শুনে 2009 সালের আমার মনে পড়ছে ডিসেম্বর মাসে সমস্তগুলো মেনে নিয়ে আমরা যখন বিলটা আনি, সেটা রাজ্য বিধানসভায় সর্বসম্মতক্রমে গৃহীত হয়। মানে যারা বিরোধী ছিলেন, বিরোধী দল, এখন তারা কেউ কেউ শাসক দলে আছেন, তারাও সেটা মেনে নেন। তখন আমার খুব আশা হয়েছিল এবার বোধহয় এটা রাষ্ট্রপতি অনুমোদন পাবো, কিন্তু আমরা পেলাম না। এই প্রচেষ্টা আমরাই করেছিলাম। কিন্তু তৃতীয় একটা ঘটনা ঘটে, তা হচ্ছে এই সারদা গোষ্ঠীর ক্ষেত্রে দেখলাম ওরা বোধহয় 2007-08 সালে তাদের আবির্ভাব, যেটা আমাদের সপ্তম বামফ্রন্ট সরকারের শেষের দিকে। কিন্তু এই একটি ক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম তারা বিজ্ঞাপনে 6 লাভ করে দিচ্ছে যে আমি ওইখানে জমি দেবো, এই করবো। আমাদের খুবই সন্দেহ হয়, কিন্তু কেউ কোনো প্রতারিত হয়েছে বলে কোনো চিঠি পাচ্ছি না। লিখিত চিঠি না পেলে রাজ্য সরকার যেতে পারে না, কী ভিত্তিতে যাবে? আমার নিজের ধারণা এদের টাকা ফেরত দেওয়ার সময়সীমাটা ছিল খুব সম্ভবত 2012-13 থেকে শুরু করে, তারা অপেক্ষা করছিল। কিন্তু আমরা মনে করেছিলাম যে আমরা নিজেরাই, এটা তৃতীয় একটা কাজ রাজ্য সরকার করতে পারে, বামফ্রন্ট সরকার করেছিল, আমরা নিজেরাই অনুসন্ধান তো করতে পারি। এবং রাজ্যের অর্থ দপ্তর এবং পুলিশ দপ্তর মিলে আমরা অনুসন্ধানটা করি, খুব ভালোভাবে করি এবং জেলায় জেলায় গিয়ে দেখি, আমি জেলাগুলোর নাম আলাদা করে বলছি না, আর সেই জমিগুলোরই অস্তিত্ব নেই বা তার দলিলগুলো একেবারে নির্ভরযোগ্য দলিল নয়, মানে মানুষ একবারে ক্ষতিগ্রস্ত হবে, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। তখন আমার মনে পড়ে, আমার সেই দিনটিও মনে আছে, 23 এপ্রিল 2010 সাল, আমরা তখন সপ্তম বামফ্রন্টে আছি। আমরা চিঠি লিখি সেবিকে, যার এটা করার কাজ, যে আমরা এই তথ্যগুলো পাচ্ছি, আপনারা এখনই আপনারা প্রবেশ করুন এবং প্রবেশ করে আপনারাই থামাতে পারেন, থামান, কারণ বড় বিপদ আসবে। আমি লক্ষ্য করলাম
যে আমরা 23 এপ্রিল 2010 সালে সেবি দৃষ্টি আকর্ষণী চিঠি লিখেছিলাম। সেবি এই পদক্ষেপটা গ্রহণ করেন 23 এপ্রিল 2013 সালে, দেরি করেই করেন, কিন্তু সেটা তোমরা ইন্টারনেটে দেখেই নিতে পারো। তার প্রথমেই বলা আছে যে রাজ্য সরকার 23 এপ্রিল 2010 অর্থাৎ বামফ্রন্ট সরকার, পড়ুন, তারা যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে একে বন্ধ করতে বলছি। প্রশ্ন, এই নতুন সরকার কি করলেন? আমরা তো চলে গেলাম 2011 সালের মে মাসের 13 তারিখে। তারপরে কিন্তু এইগুলোর বারবারন্ত লক্ষ্য করা যায়, এবং আমরা খবর পেলাম যে ভারত সরকারের পক্ষ থেকে যেগুলো ব্যাংকারদের নিয়ে সভা হয় সেখানে প্রশ্ন রাখা হচ্ছে যে রাজ্য সরকার পদক্ষেপ নিতে শুরু করুন, এই আরও অনুসন্ধান করুন, যেগুলো আমরা শুরু করেছিলাম তাকে অনুসরণ করুন এই সারদা গোষ্ঠীর বিষয়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তখন আর কিছু না পেরে আমার মনে পড়ছে যে ডিসেম্বর মাস 2012 সালে আমরা তখন বিরোধী দলে রাজ্য বিধানসভায়, এবং বিরোধী দলের মাননীয় নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র, উনি বলেন আধ ঘন্টা আমরা একটা আলোচনার শুধু সময় চাচ্ছি সারদা গোষ্ঠী তার সম্বন্ধে যে খবরগুলি আসছে তার ওপরে, আধ ঘন্টা শুধু আলোচনা। আধ ঘন্টা আলোচনার তো সময় মেলেইনি। যারা আলোচনা করতে চেয়েছিলেন, যে বিধায়ক বিধায়িকা, তাদের নিগ্রহ করা হয়। শুধু আলোচনাতে কেন এত ভয়, কেন এত বাধা, কেন? তারপরে তো ধরাই পড়ে গেল, এবং যখন সেবি বলল বন্ধ করতে হবে 23 এপ্রিল 2013, তখন আমরা লক্ষ্য করলাম এরা একটা অনুসন্ধান কমিটি ইত্যাদি করে বললেন এক অংশের যারা ক্ষতিগ্রস্ত, ছোট অংশের, তাদের আমরা ক্ষতিপূরণের জন্য সম্পত্তি বিক্রি করে নয়, প্রথমেই বলা হলো আমরা রাজ্য বাজেট থেকে করদাতার টাকা, মানে যেখানে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল কাজের দিক থেকে, যে সম্পত্তিটার সম্পূর্ণ হিসেব নিয়ে সেটা বিক্রি করে, সেটা না করে একটু তড়িঘড়ি রাজ্য বাজেট থেকে দেওয়ার কী ভিত্তিতে হলো আমরা প্রশ্ন করলাম, কোন আইনের ভিত্তিতে হলো আছে, কোন ঠিক উত্তর পেলাম না, কিন্তু সেটাই হলো আছে। এই সময় আমরা বলি, আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতির কাছে বামপন্থী বিধায়ক সাংসদরা যান, আমাকেও ওরা যেতে বললেন, আমরা গিয়েছিলাম। আমরা গিয়ে বলি এই একটা ক্ষেত্র যেখানে সারদা গোষ্ঠীর এই বেআইনিভাবে আহরণ করা সম্পত্তি, এটা কিন্তু অন্য রাজ্যেও ছড়িয়ে আছে, এবং সেই সব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআইয়ের অনুসন্ধান করতে বলেছেন। সিবিআই যদি রাজ্যের ভিতর অনুসন্ধান করতে ঢোকে রাজ্য সরকারের বিষয়, তাহলে রাজ্য সরকারের একটা অনুমোদন লাগে। এবং আমরা বললাম এই ক্ষেত্রে এই কারণেই ছড়িয়ে আছে, তাই সিবিআইকে ডাকা উচিত, এবং কিন্তু ওরা বললে তো রাজ্য সরকারকে মত দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে তখন বলা হলো যে না, সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে না। এটা একটু বিচিত্র বিষয়, কারণ এখন যারা রাজ্য সরকার চালাচ্ছেন তারা কিছুদিন আগে যখন বিরোধী ছিলেন অনেক ব্যাপারে তারা বলতেন সিবিআই তদন্তই চাই, এটা এত তাড়াতাড়ি মত বদলায় কী করে? তখন আমরা বললাম ঠিক আছে, সিবিআই একা করবেন না, সিবিআই মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করবেন, এর বেশি তো নিরপেক্ষতা সম্ভব নয় আমাদের দেশের মধ্যে। তাই হোক, তাতে তো কেউ বিরোধিতা করতে পারেন না, এবং অন্য রাজ্য মুখ্যমন্ত্রীরা, ত্রিপুরার, আসামের, ঝাড়খণ্ডের এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মত দিয়ে ফেলেছেন, কেন আপনারা করবেন না? ঠিক এই সময় আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল কংগ্রেস দলের একজন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, তিনি বললেন, জনসমক্ষেই বলে দিলেন যে এই ব্যাপারে সব জানেন, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা তাদের নাম করে দিলেন। তাই আরও একটা বাড়তি কারণ এসে গেল, তাহলে তো শুধু রাজ্য পুলিশ দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। এবং ঠিক সেই সময় আবার সুপ্রিম কোর্টে একটা মামলা এসে গেল, এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকেও জিজ্ঞেস করা হচ্ছে আপনারা চাইছেন না কেন চাইছেন না, প্রশ্ন করছেন। কিন্তু সাধারণ সঞ্চয়কারীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো আর বসে থাকতে পারে না, তারা তো মাঠে নেমে পড়েছে, আন্দোলন শুরু করেছেন। আন্দোলনের নেতৃত্ব কিন্তু শুধু বামপন্থীরা দিচ্ছেন এরকম নন, যারা বামপন্থী নন তারাও এগিয়ে এসছেন এই আন্দোলনের নেতৃত্বে। এবং এটা খুব পরিতাপের বিষয়, তারা খুব প্রবীণ অবসরপ্রাপ্ত অধ্যাপক, তাদের পুলিশ
হিঁচড়ে নিয়ে গেছে। শুধু তারা চেয়েছিলেন তদন্তটা ঠিক মতো হোক সিবিআইয়ের মারফতে। কেন কেন এই ভয়টা কেন? এটা শুধু এটা না, অন্য সংস্থাগুলো যেরকম চিটফান্ডে আছে একই জিনিস করা উচিত। এবং আমি মনে করি এটা মানুষ কিন্তু আন্দোলনটা করবেন এবং সত্যটা উদ্ঘাটিত হোক, এটা আমি খুব স্পষ্ট করে বলছি।